ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. আচ্ছা, ফাইন, গুড 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 গুড। দেখতে পেলে তো ভালো। অ্যাপেন্ডিক্স। আচ্ছা, আমরা মনে হয় একটু বেসিক জিনিসপত্র পড়ালেখা করছিলাম এর আগের দিন। মোস্ট প্রবাবলি অ্যানাটমি, পজিশনস, অ্যাপেন্ডিক্স, আর্টারি এবং এই যেগুলি একটু একটু দেখছিলাম, তাই না? এই পর্যন্ত ছিল নাকি? জি Yes, স্যার। sir. অ্যাপেন্ডিসাইটিস শুরু করছিলাম। আচ্ছা, আমরা কি কতটুকু আসছিলাম বলতে পারবা? স্যার ল্যাপারোস্কোপিক Appendicitis পর্যন্ত পর্যন্ত। বলছিলেন, এতটুকু পর্যন্ত। এতটুকু, যেতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু শুরু করি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমবিবিএস স্টুডেন্টস। তোমাদের লং কেস, তারপরে রিটেন, ফাইবা, অলমোস্ট অপারেটিভ সার্জারি, অনেক কিছু দেখবে। অনেকের দেখবে যে একটা টপিক দিয়ে পরীক্ষাই শেষ হয়ে যাবে, কপাল ভালো থাকলে একটা অ্যাপেন্ডিক্স দিয়ে শেষ হয়ে যাবে, বা একটা গলব্লাডার দিয়ে তোমাদের কি যেন বলে পরীক্ষাই শেষ হয়ে যাবে। তো অ্যাপেন্ডিসাইটিস আমরা একটু একটু করে আগাই। হ্যাঁ, যে তাহলে দেখো, আইটিস মানে তো তোমরা জানো, তাই না? আইটিস মানে ইনফ্লামেশন। ইনফ্লামেশন। আচ্ছা, তোমরা হচ্ছে শুধু অ্যানাটমি আর ফিজিওলজি পড়ছো, প্যাথোলজি তো পড়ো নাই, তাই না? না স্যার। জি স্যার। না স্যার, আচ্ছা ঠিক আছে। তো প্যাথোলজি যেহেতু পড়ো নাই, তো প্যাথোলজির দিকগুলো একটু বুঝাইতে কষ্ট হবে বা তোমাদেরও বুঝতে একটু কষ্ট হবে। এরপরে তারপরেও চেষ্টা করবো যতটুকু সহজ করে বলা যায়। তাহলে আইটিস যেহেতু ইনফ্লামেশন, আর অ্যাপেন্ডিসাইটিস, তাহলে অ্যাপেন্ডিক্স এর ইনফ্লামেশনকে আমরা বলতেছি অ্যাপেন্ডিসাইটিস। কেমন? তাহলে এখন টপিকসটার নাম লেখা আছে, দেখো, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট, যে অ্যাকিউট শব্দটার সাথে তোমাদের পরিচয় আছে? জি স্যার। কি পরিচয় আছে বলতে পারবা কেউ? আর্লি অনসেটে হবে। আর্লি স্যার অনসেট, হঠাৎ করে খুব তীব্র ব্যথা হবে। তীব্র ব্যথা। আচ্ছা, অ্যাকিউট মানে হচ্ছে না, এটা তো ধরো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু অ্যাকিউট শব্দটার মানে হচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে তীব্র, তীব্র জিনিসগুলোকে বলতেছি আমরা অ্যাকিউট মেডিকেলের ভাষায়। কেমন? হঠাৎ করে যে তীব্র জিনিসগুলো হয়, যেগুলো যেমন ধরো একটা অ্যাকিউট এমআই, হঠাৎ করে এমআই ব্যথা উঠছে, এমআই পেইন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু দেখো, আমরা কি সিওপিডি কে অ্যাকিউট বলি? অ্যাকিউট সিওপিডি বলি না। আবার কি আছে দেখো, পেপটিক আলসার ডিজিজ, অ্যাকিউট এক্সাজারবেশন অফ পিইউডি, মানে কি হঠাৎ করে পিইউডিটা বেড়ে গেছে, পেপটিক আলসার ডিজিজটা বেড়ে গেছে। এই যে হঠাৎ করে সাইন সিম্পটম বেড়ে যাওয়া, এগুলাকে বলা হচ্ছে অ্যাকিউট। তাহলে অ্যাকিউটের সাথে সাথে আর কি থাকবে? তাহলে সারাউন্ডিংস অ্যাডভোকেটেড টিস্যু, ঠিক আছে? তাহলে আমাদের নিপল ভালো আছে, অ্যারিওলা ভালো আছে, ডিপ মার্জিন গুলো ফ্রি আছে, হ্যাঁ? তাহলে মোটামুটি মার্জিন ক্লিয়ারেন্স আছে তো, হ্যাঁ? তোমার ইয়ে থাকবে না, ম্যালিগন্যান্সি নেক্রোসিস থাকবে, ভাস্কুলার ইনভেশন আছে, ফ্যাসিলিটি অফ লিম্ফোসাইট ইনভেশন ভেরি মাচ কমন। অনকোলজিস্টের কাছে পাঠাইবে। তুমি রোগী ভালো আছে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট যদি থাকে, অ্যাকিউটের পাশাপাশি কি থাকবে? ক্রনিক থাকবে, ঠিক কি না? জি স্যার। অনেক দিন ধরে, কিছুদিন পর পর, কিছুদিন পর কিছুদিন ভালো থাকে, আবার সমস্যা, কিছুদিন ভালো থাকে, আবার সমস্যা, সব সময় লেগেই আছে, লেগেই আছে। দিস ইজ ক্রনিক। ওকে, সব সময় তার এই প্রবলেমটা আছে, এটা হচ্ছে ক্রনিক। আচ্ছা, আরেকটা হচ্ছে কি সাব অ্যাকিউট। সাব অ্যাকিউট, যেহেতু তোমরা প্যাথোলজি পড়ো নাই, এজন্য আমি টার্মগুলো একটু বলে যাচ্ছি। সাব অ্যাকিউট, সাব অ্যাকিউট মানে কি? তাহলে সাব মানে কি? আমরা বলি না যে, মনে করো সাব মানে সাব ডিভিশন, সাব সাব সাবঅর্ডিনেট, তার মানে কি বসের চেয়ে এক ধাপ নিচের, নাকি?
আচ্ছা, একদম নিচে। যেমন সাব ডিভিশন, ডিভিশনের চেয়ে একটু ছোট। তাহলে অ্যাকিউটের মতোই সবকিছু, কিন্তু তীব্রতাটা অনেক কম। দিস ইজ সাব অ্যাকিউট। সবকিছু অ্যাকিউটের মতোই, সাইন সিম্পটম গুলা, ফিচার্স গুলা অ্যাকিউটের মতোই, কিন্তু তীব্রতাটা কম। যার কারণে তখন আমরা এগুলাকে বলি সাব অ্যাকিউট। যেমন সাব অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তোমরা এটা প্রায় এগুলা ফেস করবা যে সাব অ্যাকিউট শব্দটা কেমন। আচ্ছা, এখন অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আছে, কিন্তু সাব অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলে কোনো শব্দ নাই। ওখানে আমরা ইউজ করি রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসটা রিকারেন্ট শব্দটা কেন ব্যবহার করছে, কারণ হচ্ছে কি ও একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, হ্যাঁ, ইনফ্লামেশনটা ভালো হয়ে গেছে, কিন্তু আবার কিছুদিন পরে আবার হয়েছে, এর জন্য আমরা বলি রিকারেন্ট। কথাটা বোঝা গেছে? রিকারেন্ট শব্দটা বোঝা গেছে? জি স্যার। একবার চলে গেছে কিন্তু আবার তার ওই কারেন্ট সিচুয়েশনটা আবার আসছে, এর জন্য বলতেছে রিকারেন্ট। কেমন? আচ্ছা, এখন অ্যাপেন্ডিসাইটিস কাদের হয়? বেশি কাদের হয়? অ্যাপেন্ডিসাইটিস বেশি হবে তোমার দুইটা পিক আছে। একটা হচ্ছে তোমার টিন এজে হয়, কেমন, এবং কোথায় আর্লি 20 তে হয়। টিন এজ এবং আর্লি 20 তোমাদের বয়সী আর কি। কেমন, তোমরা কি টিনেজার পার হইছে তোমাদের, নাকি আর্লি 20, কোনটারে? স্যার লেট 20। লেট 20 কি বলো? তোমরা মাত্র সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠছো, এখনই লেট 20 হবে? লেট 20 মানে তো 27, 28, 29, এত বয়স হয়ে গেছে নাকি তোমাদের? লেট 20 না স্যার, 20। হ্যাঁ, টিন। তোমাদের বয়স খুব বেশি হলে সবার এই 20, 21 হবে, এর চেয়ে বেশি হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, তো টিন মানে হচ্ছে 16, 17, 18, 19 এই পর্যন্ত টিন। হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 19 যতগুলোর পাশে টিন আছে এটা হচ্ছে টিন এজ। আর আর্লি 20 মানে হচ্ছে 20, 21, 22, 23, এগুলি হচ্ছে আর্লি 20। কেমন? আচ্ছা, যাক, তো এইটা হচ্ছে একটা বয়স মেইন বয়সটা হচ্ছে এইটা টিন এজ এবং আর্লি 20 তে হয় সাধারণত। ইভেন তোমার আসলে নরমালি আমরা যদি ওভারঅল চিন্তা করি তাহলে মেল ফিমেলের ইনসিডেন্সটা সমান, অলমোস্ট সমান। তবে টিন এজের ক্ষেত্রে পার্থক্য আছে, টিন এজে ছেলেদের বেশি হয় মেয়েদের চেয়ে। অল এজ যদি চিন্তা করি তাহলে মানে বিশেষ করে তোমার পিউবার্টির আগে যদি আমরা চিন্তা করি তাহলে মেল ফিমেল ইনসিডেন্সটা সমান। আচ্ছা, হোয়াট ইজ ইনসিডেন্স? তোমাদের কারো কোনো ধারণা আছে? নাই মনে হয়। আছে? কমিউনিটি মেডিসিন তো পড়ো নাই এখনো? পড়া গেছে? পড়া হয়েছে? হয়নি? স্যার নিউ কেস হচ্ছে ইনসিডেন্স, তাহলে প্রিভিলেন্স কি? বোথ নিউ অ্যান্ড ওল্ড কেস, টোটাল কেস হচ্ছে প্রিভিলেন্স। ওকে, ফাইন, ভেরি গুড, ভেরি গুড। তাই কি তোমাদের কি কমিউনিটি মেডিসিন পড়ানো হয়ে গেছে? জি স্যার। জি স্যার, আচ্ছা, পারদও হয়ে গেছে। ফাইন, 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 এই জন্যই তো তোমরা এটা পারছো। আচ্ছা, তাহলে ইনসিডেন্স এন্ড প্রিভিলেন্স তোমরা জানো, তবে টিনেজে ছেলেদের বেশি হয়। আচ্ছা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কথাবার্তা না, এগুলো পড়ে লাভ নেই। আচ্ছা, এখন আসো মেইন জিনিস, যেটা অ্যাপেন্ডিসাইটিসটা কেন হয়। স্পেসিফিক আসলে খুব কজ একেবারে একদম নির্দিষ্ট করে যে এইটার কারণেই অ্যাপেন্ডিসাইটিস এরকম না, কিছু এটিওলজিক্যাল ফ্যাক্টর আছে, অনেকগুলি ফ্যাক্টর আছে। কি হতে পারে সেগুলো? অ্যাপেন্ডিসাইটিস একটা লুমিনাল স্ট্রাকচার, রাইট? এটা কি জি ধরনের স্যার। স্ট্রাকচার? লুমিনাল স্ট্রাকচার, তাই না? এই যে দেখো, একটা লুমেনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও, আমি একটু আমার পয়েন্টারটা নিয়ে নিই। দেখো, এটা একটা লুমিনাল স্ট্রাকচার, তাই না? টিউব লাইক স্ট্রাকচার। তাহলে যদি টিউব লাইক স্ট্রাকচার হয়, কেমন? তাহলে দেখো, ওই লুমেনটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, তাহলে লুমেন যেখানে আছে সেখানে অবস্ট্রাকশন হওয়ার সুযোগ আছে, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, ঠিক। কারণ যেহেতু লুমেনটার ভিতরে কোনো কিছু ঢুকে গেলে তাহলে লুমেনটা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। লুমেনে যদি বাইরে থেকে চাপ পড়ে তাহলে লুমেনটা বন্ধ হয়ে যেতে পারে। তোমরা একটা পানির পাইপের কথা চিন্তা করো, প্লাস্টিকের রাবার টিউব দিয়ে আমরা যখন পানি দেই, হ্যাঁ, গাছের মধ্যে পানি দেয় বা যে কোনো জায়গায় পানি দিচ্ছে, সেই টিউবটার ভিতরে যদি কিছু ঢুকাই দেয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। টিউবটার উপরে পাড়া দিলে বা পা দিয়ে চাপ দিলে তোমার পানির ফ্লোটা বন্ধ হয়ে যায়।
তাহলে এইভাবে অবস্ট্রাকশনটা হতে পারে, লুমিনাল অবস্ট্রাকশন। কেমন? এছাড়া যে কোনো ইনফ্লামেশন কি হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। ইনফেকশন, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন, এরকম একটা ইনফেকশন হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখন দেখি তাহলে আমাদের কজ গুলা কি হতে পারে, ফ্যাক্টর গুলা কি আছে দেখো। অর্থাৎ প্রথমে দেখো কি বলছে, নো ইউনিফাইং হাইপোথিসিস রিগার্ডিং দ্য ইটিওলজি। তার মানে কি, নির্দিষ্ট কোনো স্পেসিফিক কারণ নাই যেটার কারণে তোমার কি হবে, অ্যাপেন্ডিসাইটিসটা হবে, এটা আমরা বলতে পারি। কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো ডিক্রিজ ডায়েটারি ফাইবার, এইটা একটা ফ্যাক্টর। ইনক্রিজ কনজাম্পশন অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট। আচ্ছা দেখো, ডায়েটারি ফাইবার, তাহলে কিসে কিসে ডায়েটারি ফাইবার? আচ্ছা, তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, 12টায় ক্লাস আছে না? 12টা থেকে। জি স্যার। 12টা আছে, তাহলে আমরা একটু শেষ করে দিতে হবে তার আগেই, কারণ আমরা তো কারেন্টের জন্য আসলে আমাদের 10-15 মিনিট লস হয়ে গেছে, এখনো হাফ এন আওয়ার টাইম আছে, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো ডায়েটারি ফাইবার, আমি আসলে তোমরা যেহেতু নতুন মানুষ সার্জারিতে, এর জন্য একটু স্লোলি ভেঙে ভেঙে পড়াচ্ছি। হ্যাঁ, পুরনো হয়ে গেলে আসলে এত ভেঙে ভেঙে পড়াবো না, তখন ফাস্ট অ্যান্ড ফাস্ট। আচ্ছা, ডায়েটারি ফাইবার কি তোমরা জানো? ইয়েস ফাইবার, স্যার। হ্যাঁ, ফাইবার কন্টেইনিং ফুড কোনগুলি তাহলে? স্যার ভেজিটেবল, লেডিস ফিঙ্গার, তারপর হচ্ছে রাফেজ রিলেটেড ফুড। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ আঁশ জাতীয় খাবার নাকি? জি বাংলা স্যার। ভাষায় যদি আমরা বলি তাহলে আঁশ জাতীয় খাবার। এই আঁশ জাতীয় খাবার যদি আমরা না খাই তাহলে হতে পারে, যদি আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এই যে এখন ধরো আমরা একদম চকচকে আটা ময়দা খাচ্ছি, চকচকে চাল খাচ্ছি, হ্যাঁ, এগুলো হচ্ছে রিফাইন্ড। কেমন? এগুলো কি রিফাইন্ড খাবার। লাল আটা তো আমরা খাই না, খাই খুব একটা, কেউ কেউ খায়, অনেকে খায় অনেকে খায় না। বেশিরভাগই এখন আমরা ওই যে প্যাকেটের সাদা সাদা চকচকে আটা ময়দা খাই। যেমন এগুলো হচ্ছে রিফাইন্ড, তাহলে এগুলোর কনজাম্পশন যত বাড়বে ইনসিডেন্স তত বাড়বে ওরা বলছে। ব্যাকটেরিয়াল প্রলিফারেশন, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। ইন্টেস্টিনাল প্যারাসাইটস আছে এক ধরনের, অক্সিউরিস ভার্মিকুলারিস, অক্সিউরিস ভার্মিকুলারিস, ওর কারণে হতে পারে, প্যারাসাইটের কারণে। কিন্তু আমরা ক্লিনিক্যালি, ইভেন আমাদের প্র্যাকটিক্যালি আমরা সবচেয়ে বেশি পাই লাস্টের কারণ। সবচেয়ে বেশি পাই লাস্টের কারণটা কি? অবস্ট্রাকশন অফ দ্য লুমেন, অবস্ট্রাকশন অফ দ্য লুমেন বাই কি দিয়ে হতে পারে? তাহলে দেখো, একটা ফিকোলিথ দিয়ে হতে পারে। হোয়াট ইজ ফিকোলিথ? হোয়াট ইজ ফিকোলিথ? কারো ধারণা আছে? ফিসিস, ফিক্যাল ম্যাটারের যে কণা, ছোট 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 ফিকাল কণা, ম্যাটার, ছোট ছোট কণা বা ফিকাল, দানা দানা দানা, বাংলা তোমরা বলতে দানা 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 দানা, কেমন? ওকে ওকে, জাস্ট লাইক একটা সহজ এক্সাম্পল দেই তাহলে মনে থাকবে, যদিও খুব ডার্টি এক্সাম্পল, সেটা হচ্ছে ছাগলের ফিসেসের মতো। কেমন? এগুলো এরকম ছোট ছোট গোল গোল, এগুলাকে বলে ফিকোলিথ। কেমন? বুঝা গেছে? কেমন? তাহলে ফিকোলিথ বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্ট্রিকচার, স্ট্রিকচার মানে কি তোমরা জানো? স্টিকি থাকবে। না না, স্টিকি না, ওটা স্ট্রিকচার। যে কোনো পার্টিকেলস। না না, স্ট্রিকচার মানে হচ্ছে কোনো একটা লুমেন, মনে করো ছোট হয়ে যাওয়া। লুমেন, এটা এরকম চিপা হয়ে গেছে, ওর ডায়ামিটারটা এরকম, কিন্তু কোনো কারণে ও চিপা হয়ে গেছে। লুমেনটা আছে কিন্তু চিকন হয়ে গেছে, দিস ইজ স্ট্রিকচার। কেমন? স্ট্রিকচার, জাস্ট লাইক মনে করো একটা বেলুন, লম্বা লম্বা কিছু বেলুন আছে না সাজানো, বেলুন গুলোকে মাঝখানে চাপ দিলে অথবা একটা টুইস্টের মতো করে দিলে যেরকম চিপা হয়ে যায়, দিস ইজ স্ট্রিকচার। কেমন? আমরা ওই যে তোমরা এমনি ওই গোল বেলুন গুলি না, কিছু লম্বা বেলুন আছে না যে ডেকোরেশনের জন্য ইউজ করে, সেই লম্বা বেলুন গুলাকে দেখি এরকম টুইস্ট করলে অথবা এরকম চাপ দিলে মাঝখানে যেরকম চিপা হয়ে যায়, দিস ইজ স্ট্রিকচার। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর একটা ফরেন বডি হতে পারে, ফরেন বডিটা যদি লুমেনের মধ্যে আটকায় যায়, অথবা কার্সিনোমা সিকাম, মানে সিকামের ম্যালিগন্যান্সি, সিকামের ম্যালিগন্যান্সিটা দেখা গেছে যে অ্যাপেন্ডিক্স কি ইনফ্ল্যাম করে ফেলছে বা ধরে ফেলছে, তাহলে হচ্ছে যে সেইখানে তোমার ওই যে রিঅ্যাকটিভ ইনফ্লামেশনের কারণে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তাহলে তোমরা এইটা মনে রাখবা, দ্য মোস্ট কমন জিনিস কিন্তু হচ্ছে কি অবস্ট্রাকশন অফ দ্য লুমেন। সেটা কি দিয়ে হচ্ছে? ফিকুলিথ হতে পারে, স্ট্রিকচার হতে পারে, ফরেন বডি হতে পারে, এবং সবচেয়ে কমন হচ্ছে ফিকুলিথ। আমরা এইটাই সবচেয়ে বেশি পাই, সবচেয়ে বেশি পাই কি
ফিকোলিড, কেমন? সিকামে কি থাকে? ফিক্যাল ম্যাটার থাকে না? সেই ফিক্যাল ম্যাটার দেখা যাচ্ছে যে তোমার অ্যাপেন্ডিক্সের যে জাংশন, হ্যাঁ, এই যে এখানে, সেখান দিয়ে একটা ছোট্ট ফিকোলিড ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে লুমেনটাকে অবস্ট্রাকশন করে দিল। এই যে মনে করে এখানে সিকাম থেকে এখানে যেটা লুমেন, এই লুমেনের ভিতরে দিয়ে এসে অ্যাপেন্ডিক্সের যে কোনো জায়গায় এখানে এখানে বা যে কোনো জায়গায় আটকাইতে পারে। হ্যাঁ, আটকাই গেলে তখন এখানে ইনফ্লামেশন হয়ে অ্যাপেন্ডিসাইটিস হয়। তাহলে আশা করি কজগুলি তোমরা পারবা, কেমন? পারা যাবে কজগুলি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা, এখন আসো অ্যাপেন্ডিসাইটিস, এই যে ধরো আমরা যে কথাগুলো বললাম যে একটা ইনফেকশন হচ্ছে বা একটা ফিকুলির আটকে যাচ্ছে কিংবা একটা ফরেন বডি আটকে যাচ্ছে, অথবা মনে করো যে স্ট্রিকচার, যে কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে ঘটনাটা কি হবে? ও যখন আটকায় যায় তখন ঘটনাটা কি হবে? নেক্সট ঘটনাটা কি ঘটবে? সেটা তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন আসো এটা জানার আগে একটু আমরা আবার অ্যানাটমি চিন্তা করি। আচ্ছা, ওই অ্যানাটমিটা এখানে দেওয়া নেই, প্যাথোলজিক্যাল অ্যানাটমিটা এখানে দেওয়া নেই। আচ্ছা, হু ইজ দিস? হুমায়রা বিনতে কি যেন একটা আছে, যাই হোক। আচ্ছা, তোমরা তো জানো সবাই ইন্টেস্টাইন হোক বা যেটাই হোক, এখানে কি থাকে ভিতরে? লুমেনটা কি মিউকাস মেমব্রেন নাকি? কি জি থাকে? স্যার। মিউকাস মেমব্রেন থাকে। এই মিউকাস মেমব্রেনে তোমার এই কি থাকে বেশিরভাগ অনেক জায়গায়, যেমন ধরো অ্যাপেন্ডিক্সে হোক বা এই তোমার গল ব্লাডারে হোক, এরকম অনেক জায়গায় কি সেল থাকে? মিউকাস সিক্রেটিং সেল থাকে, তাই না? সবগুলোতে জি কি স্যার। থাকে? মিউকাস সিক্রেটিং সেল থাকে কি না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে লুমিনাল অবস্ট্রাকশন হয়ে গেলে আমার তো মিউকাস তো কন্টিনিউ সিক্রেট হচ্ছে। মনে করো আমার এটা না, আমরা এই ছবি, মনে করো এখানে একটা ফিকুলিড আটকে গেছে। এখন ওর ডিস্টাল যে অংশটা আছে, এই ডিস্টাল অংশটা মনে করো এই যে এই ইনস্ট্রুমেন্টটা যেখানে আছে, ধরে নাও এখানে একটা ফিকুলিড আছে। আচ্ছা, এখন এই ডিস্টাল অংশটা থেকে তো মিউকাস কন্টিনিউয়াস সিক্রেশন হবে। এখন এই মিউকাস গুলো কি লুমেন দিয়ে আর গাটে আসতে পারবে? পারবে না, সিকামে আসতে পারবে না। তো না পারলে কি হবে? এই মিউকাস গুলো এখানে জমতে থাকবে। জমতে জমতে কি হবে? ও ডিস্টেন্ডেড হইতে থাকবে, যেহেতু টিউব লাইক স্ট্রাকচার, ও ডিস্টেন্ডেড হইতে থাকবে, কিন্তু একসময় আর ডিস্টেনশন হওয়ার ক্যাপাবিলিটি থাকবে না। তখন কি হবে? এই লুমেনের ভিতরে প্রেসারটা বাড়তে থাকবে। আরো যত প্রেসার বাড়বে তত তোমার ডিস্টেনশন বাড়বে, যত ডিস্টেনশন বাড়বে তত প্রেসার বাড়বে, ঠিক কি না? জি স্যার। তাহলে যখন প্রেসার বেড়ে যাবে, তাহলে এই যে এখানে যে সার্কুলেশন গুলো আছে, একসময় কি হবে? এইখানে যে ভেনাস, যে প্রেসারের কারণে এই ভেনাস রিটার্নটা বন্ধ হয়ে যাবে, তাই না? ইনিশিয়ালি ভেনাস রিটার্নটা বন্ধ হয়ে যাবে। তারপর আরো যখন প্রেসার বাড়বে তখন কি হবে? আর্টারি সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। আর্টারি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে? ভেনাস রিটার্ন বন্ধ হয়ে গেলে প্রেসার আরো বাড়বে, কারণ কি এখানে তখন তোমার ওই সিক্রেশন গুলো আরো জমতে থাকবে। তারপরে যদি আর্টারি সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কি হবে? নেক্রোসিস। নেক্রোসিস হবে। গুড। এই যে দেখো গায়ের মধ্যে যে আর্টারি গুলো আছে, যখন প্রেসার বাড়তে থাকবে, ডিস্টেনশন হইতে থাকবে, তখন এই আর্টারি গুলো আস্তে আস্তে কি সংকুচিত হইতে থাকবে, চিপা হইতে হইতে একসময় গিয়ে আর্টারি সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে ওখানে কি হবে? নেক্রোসিস। যদি নেক্রোসিস হয়ে যায় তখন কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হয়েই তো নেক্রোসিস হইলো। নেক্রোসিস হয়ে যাওয়ার পরের ধাপটা কি হয়? স্লাপ আউট হয়ে যাবে। এই নেক্রোটিক অংশটা কি থাকবে? ও তো স্লাপ আউট হয়ে যাবে নাকি? যেমন মনে করো দেয়ালের রং, যে জায়গাটা নষ্ট হয়ে যায় ওই জায়গাটা খসে খসে পড়ে যায় না? হ্যাঁ, দেয়ালের রং যেখানে ধরো একটু পানি টানি ভিতরে ঢুকে গেলে, অথবা অনেক সময় দেয়ালের রং গুলা দেখবে খসে খসে, যে পলিস্টার বলে যেগুলাকে, প্লাস্টার গুলা খসে খসে পড়ে যায়, কারণ কেউ নষ্ট হয়ে গেছে। তেমনি এইখানে যে জায়গাটা নষ্ট হয়ে যাবে সেই জায়গাটা খসে খসে পড়ে যাবে। তো ও যদি খসে পড়ে যায় কোনো জায়গাটা, তখন কি এই যে লুমেনটা কি হয়ে গেল? ফেটে গেল না? বার্স্ট হয়ে গেল নাকি? কারণ ওখানে ওপেনিং হয়ে যাবে, তাহলে বার্স্ট হয়ে যাবে। তাহলে এই শব্দটা তোমাদেরকে জানতে হবে যে লুমেন অ্যাপেন্ডিক্সটা বার্স্ট হয়ে গেছে। এখন আসো আমরা একটু দেখি। দেখো লুমিনাল অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন হয়ে গেলে মিউকাস সিক্রেশন এবং যে ইনফ্লামেটরি এক্সুডেশন, ইনফ্লামেটরি এক্সুডেশনের সাথে তোমাদের পরিচয় আছে কিনা আমি জানি না। ইনফ্লামেশন হইলে সেলগুলা থেকে সিক্রেশন হয়,
সেই সিক্রেশনটা সেল থেকে লুমেনের ভিতরে আসছে, এই জন্য এটাকে বলছে এক্সুডেশন। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, তাহলে আমি যেটা বললাম এই যে ইনক্রিজ ইন্ট্রালুমিনাল প্রেসার, যত প্রেসার বাড়বে তত ইডেমা হবে এবং এই যে মিউকোসাল আলসারেশন। আলসারেশন কেন হবে? যে নেক্রোসিসের কারণে। তাহলে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন টু দা সাবমিউকোসা, লুমেনের ভিতর থেকে ব্যাকটেরিয়াটা যখনই তোমার এই যে মিউকোসাটা ডিস্ট্রয় হয়ে গেল, তখনই ব্যাকটেরিয়াটা সাবমিউকোসাতে যাওয়ার সুযোগ পেয়ে গেল। মিউকোসার পরে থাকে সাবমিউকোসা, মিউকোসাতে সাবমিউকোসাতে যাওয়ার সুযোগ পেয়ে গেল। এখন দেখো, তাহলে ইনফেকশনটা হইলো, আমার এখন রোগী সাইন সিমটম নিয়ে আমার কাছে আসলো, আসার পরে দেখো কি হতে পারে, এই ইনফেকশনটা বা ইনফ্লামেশনটা কন্ট্রোল হয়ে যেতে পারে, তাহলে রোগী ভালো হয়ে যাবে। রেজুলেশন, দেখো অ্যারোটা দুই দিকে দেওয়া আছে, মানে একদিকে হচ্ছে রেজুলেশন, ও ভালো হয়ে গেল, কিন্তু ভালো হইলো না, কন্ট্রোলে আসলো না, তখন আরো কি হবে? ভেনাস অবস্ট্রাকশন আরো বেড়ে গেল, যেটা আমি বললাম তোমাদেরকে। নেক্সট আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়ে ইসকেমিয়া হবে, তখন ওর স্লাপ আউট হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনভেশন অকার্স থ্রু দা মাসকুলারিস প্রোপিয়া এন্ড সাবমিউকোসা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে দেখো কিভাবে হচ্ছে, লুমিনাল প্রেসার, ইডেমা হচ্ছে, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন টু দা সাবমিউকোসা, সেটা যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো হয়ে গেল, আর ভালো না হইলে ভেনাস অবস্ট্রাকশন, ইসকেমিয়া, ফার্দার ব্যাকটেরিয়াল ইনভেশন হবে তোমার মাসকুলারিস মাসেল লেয়ারে, দেন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এখন আসো, এই যে অ্যাপেন্ডিসাইটিস হইলো, আমরা যেটা বললাম যদি ইসকেমিয়াটা যদি বেশি হয়ে যায়, তখন এই যে কি ইসকেমিয়া মানে কি গ্যাংগ্রিন। তাহলে গ্যাংগ্রিন শব্দটার সাথে তোমাদের পরিচয় আছে? জি স্যার। ওকে, গ্যাংগ্রিন হইলো মানে পচে গেছে জায়গাটা, পচে গেলে স্লাপ আউট হয়ে যাবে, তাহলে কন্টেন্ট গুলো পেরিটোনিয়ামে চলে আসবে, পেরিটোনাইটিস। তাহলে এইটা একটা সিকুয়েলি। আরেকটা সিকুয়েলি দেখো, অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে আমাদের হু ইজ দ্য অ্যাবডোমিনাল পলিসম্যান? গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম, ফাইন। তাহলে গ্রেটার ওমেন্টাম এবং ওর সাথেই আছে স্মল বাউলের লুপ, এরা কি করে অ্যাপেন্ডিক্সের সাথে অ্যাডহেশন হয়ে যায়। অ্যাডহেশন হয়ে গেলে দুইটা জিনিস হতে পারে, একটা হইতে পারে মাস মানে লাম্প ফরমেশন, এটাকে বলে অ্যাপেন্ডিকুলার লাম্প, অর্থাৎ অ্যাপেন্ডিক্স, সিকাম, ওমেন্টাম, স্মল ইন্টেস্টাইন মিলে একটা দলা হয়ে যায়, দলা পাকায়, এই দলাটাকে আমরা বলছি লাম্প ফরমেশন বা কেমন অ্যাপেন্ডিকুলার লাম্প। অথবা কি হতে পারে, ওই যে মিউকাস গুলো জমে 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 জমে, যদি লাম্প ফরমেশন না হয় তাহলে হবে মিউকোসিল। দেখা যাচ্ছে মিউকোসিল লেখাটা? জি স্যার। স্যার মিউকোসিল। তাহলে দেখো, যদি লাম্প ফরমেশন না হয়, এখন এখানে যে ওমেন্টাম আর যখন স্মল বাউল আসবে, ওরা এসে দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে লাম্প করে ফেলতে পারে, অথবা লাম্প করতে পারলো না, ওখানে মিউকোসিল হয়ে গেল। মিউকোসিল মানে মিউকাস জমে গেছে, মিউকাস জমে ও একটা থলের মতো হয়ে গেছে, দিস ইজ মিউকোসিল, কেমন কালেকশন অফ মিউকাস, তাহলে এটা হচ্ছে মিউকোসিল। আর এখন দেখো লাম্প যদি হয়, এই লাম্পটা কি হতে পারে, লাম্পটা ভালো হয়ে যেতে পারে, রেজুলেশন হয়ে যেতে পারে, অথবা অ্যাবসেস ফরমেশন হয়ে যেতে পারে, রেজুলেশন হয়ে যেতে পারে অথবা অ্যাবসেস ফরমেশন। অ্যাবসেস মানে তো বুঝো ফোঁড়া, মানে কি পুজ জমে যাবে, কালেকশন অফ পাস, কেমন কালেকশন অফ পাস। পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিকিউরিটি তোমাদের বোঝা গেছে? কোন জায়গায় কোনো মানে সমস্যা আছে বুঝতে? নো স্যার। আচ্ছা, ভেরি গুড। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা যদি শর্টকাট বলি, লুমেনটা অবস্ট্রাকশন হয়ে গেল, ওখানে মিউকাস সিক্রেশন হচ্ছে, লুমেনের প্রেসারটা বাড়ছে, মিউকোসাল আলসারেশন হবে, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে, দেন ভালো হয়ে যেতে পারে অথবা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। ফার্দার ইনফেকশন, ফার্দার ট্রান্সলোকেশন, তখন সে সিভিয়ারিটিটা বাড়লে যায়, অ্যাপেন্ডিসাইটিস হিসেবে আসলো। সেখান থেকে কি হতে পারে, আলসারেশন হয়ে অ্যাপেন্ডিসাইটিসের কনসিকুয়েন্স কি হতে পারে, আলসারেশনটা হয়ে গ্যাংগ্রিন হবে, যেহেতু ইসকেমিয়া হচ্ছে, পারফোরেশন হয়ে পেরিটোনাইটিস হতে পারে। পেরিটোনাইটিস মানে পেরিটোনিয়ামের ইনফ্লামেশন, পারফোরেশন মানে ছিদ্র হয়ে যাওয়া, যে কোনো একটা অংশ স্লাপ আউট হয়ে গেলে ওটা ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হয়ে গেলে কন্টেন্টটা পেরিটোনিয়ামে আসবে, দেন পেরিটোনাইটিস। অথবা কি হতে পারে, ওমেন্টাম এবং স্মল বাউল মিলে ওকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ওমেন্টামের কাজ কি, যেখানে ইনফেকশন, যেখানে প্রবলেম, সেখানে গিয়ে যায় ওকে সিল করে ফেলা। এই সিল করার কারণে দুইটা জিনিস হতে পারে, একটা মিউকোসিল ফরমেশন হতে পারে, অর্থাৎ মিউকাস জমে জমে একটা থলে হতে পারে, অথবা একটা লাম্প ফরমেশন হতে পারে। এই লাম্পটা আবার ভালো হয়ে যেতে পারে অথবা
পাস কালেকশন হয়ে অ্যাবসেস হতে পারে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ফাইন, ভেরি গুড। আচ্ছা, এই যে এখন এতগুলি কনসিকুয়েন্স আসছে, এখানে আমরা একটা কথা বললাম কি যে পারফোরেশন মানে ফেটে যেতে পারে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স যে ফেটে যাবে এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? এটা তোমাদের খুব একটা লাগবে না, তারপরেও জেনে রাখো। বয়স্ক যাদের এক্সট্রিম অবেজ, অর্থাৎ কি দুইটা এক্সট্রিম, একটা হচ্ছে একদম বয়স কম আর একটা একদম বয়স বেশি। তাহলে এই দুই ক্ষেত্রেই কি বডিতে ইমিউনিটি কম থাকে, এই জন্য পারফোরেশন হওয়ার চান্স বেশি থাকে। ইমিউনো সাপ্রেশন, কেউ যদি এমনিতেই ইমিউনো সাপ্রেসিভ থাকে তাহলে তার হতে পারে। কারো যদি ডায়াবেটিস থাকে, একই কথা, ডায়াবেটিস রোগীরা ইমিউনো সাপ্রেসড থাকে, সেজন্য তাদের চান্স অফ পারফোরেশন, দেখো চান্স অফ পারফোরেশন বেশি মানে কি ইনফেকশন যত বেশি পারফোরেশন হওয়ার চান্স তত বেশি, আর কন্ট্রোল যত ভালো হয় তত কি পেরিটোনাইটিস তো হবে না, তাই না? জি স্যার। তারপরে দেখো ফিকুলিত অবস্ট্রাকশন হইলে, ফিকুলিত দিয়ে যদি অবস্ট্রাকশন হয় তাহলে পারফোরেশন সাধারণত হয়ে যায়। কেন? কারণ ফিকুলিতটা বেশি ইনফেক্টেড, তো ওখানে অনেক অর্গানিজম থাকে, অনেক ইনফেকশন, ব্যাকটেরিয়াল লোড অনেক বেশি, তাহলে ইনফেকশন যত বেশি পারফোরেশন হওয়ার চান্স তত বেশি। আচ্ছা, আরেকটা যে পেলভিক ভ্যারাইটি, পেলভিক ভ্যারাইটিতে বেশি হয়। কেন বেশি হয়? কারণ পেলভিক ভ্যারাইটির সাইন সিমটম গুলো আসে দেরিতে, রোগী ডায়াগনোসিস হয় দেরিতে, বোঝা যায় না সহজে, যার কারণে ইনফেকশনটা হতে থাকে একসময় বার্স্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা তোমরা মনে রাখবে যে এক্সট্রিম অফ এজ, ইমিউনোসাপ্রেশন, ডায়াবেটিস মেলাইটাস, ফিকুলিত অবস্ট্রাকশন, পেলভিক অ্যাপেন্ডিক্স, পেলভিক ভ্যারাইটি। তাহলে এটা বুঝাই গেছে, সবগুলি কজ বুঝাই গেছে কেন হয়? Yes, sir. sir. আচ্ছা, ঠিক আছে, ফাইন। না বুঝলে বারবার বলবা। আচ্ছা, এখন আমাদের হাতে আর কয় মিনিট সময় আছে? আচ্ছা, আরো 15 মিনিটস টাইম আছে মোটামুটি, আমরা একটু আগাই, না হলে বেশি স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো রোগী হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এখন এই যে এত কিছু হইলো, আমরা কজ দেখলাম, প্যাথোলজিটা দেখলাম, এখন এত কিছু যে হলো, এই যে প্যাথোলজির ভিতরে এত কিছু হইলো, এই হইলে রোগীর ইফেক্ট কি হবে, রোগীর শরীরে এটার ইফেক্ট কি হবে, বা সে কি নিয়ে প্রেজেন্ট করবে, তাই তো? এখন আমাদেরকে ক্লিনিক্যাল ফিচার জানতে হবে, সাইন এন্ড সিম্পটম জানতে হবে। ক্লিনিক্যাল ফিচারে কয়টা অংশ আছে জানো তোমরা? ক্লিনিক্যাল ফিচার, রোল 50, সামিয়া হোসেন, স্যার, তুমি স্যার কি জানো? ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন ওগুলা? না 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 না, এই যে দেখো, ওইটা হচ্ছে একটা রোগীর ম্যানেজমেন্ট। আমি বলছি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার মানে হচ্ছে সিমটম এবং সাইন। No sign. সিমটম এবং সাইন। সিমটম মানে হচ্ছে রোগী যেটা নিয়ে প্রেজেন্ট করছে, বা রোগী যা যা বলতেছে, আমার এই সমস্যা, ওই সমস্যা, এটা সেটা, দিস ইজ সিমটম। সাইন হচ্ছে আমি রোগীকে এক্সামিনেশন করে যেই ফিচার গুলা পাইলাম, এগুলি হচ্ছে সাইন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো তাহলে রোগীটা কি নিয়ে আসবে আমাদের কাছে। রোগী যেহেতু ইনফেকশন আছে, ইনফ্লামেশন আছে, তাহলে পেটে ব্যথা নিয়ে আসবে, পেটে ব্যথা নিয়ে আসবে। এখন এই ব্যথাটা কোথায় হয়? অ্যাপেন্ডিসাইটিস এর মেইন ফিচার হচ্ছে পেইন। পেইনের নেচারটাই বলে দিবে যে দিস ইজ অ্যাপেন্ডিসাইটিস, কেমন? দিস ইজ অ্যাপেন্ডিসাইটিস। এখন এই পেইনটা কোথায় হবে? পেইনটা হবে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। ইয়েস, আমরা জিনিসটাকে সুন্দর করে কি বলি? পেরি আম্বিলিকাল। পেরি আম্বিলিকাল মানে কি? পেরি মানে কি? চারদিকে, চারপাশে, তাই না? জি সব স্যার। দিকে, তাহলে আম্বিলিকাসের সব দিকে, চারপাশে। পেরি আম্বিলিক্যাল পেইন, কেমন? পেরি আম্বিলিক্যাল পেইন। যেহেতু এটা একটা লুমিনাল স্ট্রাকচার, তাহলে ওর পেইনটা কেমন হবে? কেমন হবে? লুমিনাল স্ট্রাকচারের পেইন কেমন হয় জানা আছে? না স্যার। Radiate জানা। করবে। কলিকি পেইন হয়, কলিকি পেইন। কত ধরনের পেইন আছে এটা জানো তোমরা? আচ্ছা, যেমন ধরো ডাল পেইন আছে, কলিকি পেইন আছে, স্পাজমোটিক পেইন আছে, বার্নিং পেইন আছে, স্ট্যাবিং পেইন আছে, কেমন আছে? এখন কোনটা কি রকম পেইন তাহলে একটু বলি। স্পাজমোটিক পেইন কখন হয়? যখন একটা জায়গা, আমরা অনেক সময় বলি না মাংসটা, মাসেলটা টান দিয়ে মনে যেন ধরে আছে, বা কম্প্রেস করতেছে, দিস ইজ স্পাজম। আমরা বলি না যে মাসেল স্পাজম হয়েছে, হয় না অনেক সময় আমাদের নিজেদেরও তো হয়, যে পায়ের মাসেল গুলা টান পড়ে বা একদম টেনে ধরে, হয় কি না?
Yes, sir. পাঁচজন। জি স্যার। আচ্ছা, ডাল পেইন মানে কি? মানে একটা হালকা পেইন, সবসময় চিন একটা ব্যথা। এটা আছেই। দিস ইজ ডাল পেইন। যেমন আমরা বলি না যে হালকা চিনচিন ব্যথা, এটাকে বলা হচ্ছে ডাল পেইন। আচ্ছা, কলিকি পেইন কোনটা? কলিকি পেইন হচ্ছে এই হঠাৎ করে একটা তীব্র মোচড় দিয়ে একটা ব্যথা হয়। অনেক সময় বিশেষ করে পেটের মধ্যে দেখবে যাদের ডায়রিয়া হইছে বা গ্যাস্ট্রোএন্টারাইটিস হইছে, কেমন? অনেক সময় দেখো না যে হঠাৎ করে পেটের মধ্যে একটা মোচড় দিয়ে একটা ব্যথা করে, দিস ইজ, আবার চলে যায়। আবার কিছুক্ষণ পরে একটা মোচড় দিয়ে ব্যথা করে। দিস ইজ কলিকি পেইন। বুঝা গেছে? জি, স্যার। ক্লিয়ার? আচ্ছা। স্যার। এখন আসলে বার্নিং পেইন কি? পুড়ে গেছে কখনো কেউ? যে পুড়ে গেছে সে জানো বার্নিং পেইন কি। পুড়ে যাওয়ার মতো মানে জ্বলে। আমরা বলি না যে জ্বলতেছে, দিস ইজ বার্নিং পেইন। যেমন স্ট্যাবিং পেইন কি? স্ট্যাব করলে, ছুরি ঢুকাই দিলে বা কেটে গেলে যেরকম ব্যথা, দিস ইজ স্ট্যাবিং পেইন। কেমন? আরো অনেক পেইন আছে, আস্তে এগুলাই মোর কমন, এগুলাই আমরা একটু তোমার হচ্ছে জানলেই হবে আপাতত। আচ্ছা, তাহলে কলিকি পেইনটা তোমরা বুঝতে পারছো? যার ডায়রিয়া হয়েছে সে এসে বুঝতে পারছো কলিকি পেইন। পেটের মধ্যে একটা মোচড় দিয়ে বাথরুমে দৌড় দিতে হয়, এই যে মোচড় দিয়ে ব্যথাটা করে, দিস ইজ কলিকি পেইন। ক্লিয়ার? জি, স্যার। ওকে। ইয়েস আচ্ছা, স্যার। এখন দেখো রোগী বলবে কি আমার ব্যথাটা নাভির চারপাশে মানে আম্বিলিকাসের চারপাশে হয়েছে, সেখান থেকে ব্যথাটা সরে এসে রাইট ইলিয়াক ফসাতে হয়েছে। তার মানে কি পেইন শিফটেড টু দ্য রাইট ইলিয়াক ফসা, পেইন শিফটেড টু দ্য রাইট ইলিয়াক ফসা। কেমন? বুঝা গেছে? জি, স্যার। আচ্ছা, সাথে কি থাকতে পারে? একটু অ্যানোরেক্সিয়া, মানে কি ক্ষুধামন্দা। অ্যানোরেক্সিয়াকে মানে কি ক্ষুধামন্দা, খাইতে ইচ্ছা করতেছে না। নসিয়া, একটু বমি ভাব, অথবা একবার বা দুইবার বমিও হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের রোগী কখনোই খুব বেশি বমি হবে না। মাঝে মাঝে একবার একটা দুইটা এপিসোড বা দুই তিনবার রোগীরা বলবে স্যার প্রথম দিকে যখন ব্যথা হয়েছিল তখন ৩-৪ বার বমি হয়েছে বা একবার দুইবার বমি হয়েছে বা বমির ভাব হয়েছে, এরকম বলবে। এর চেয়ে বেশি কিছু বলবে না। তাহলে দেখো ক্লিনিক্যাল ফিচার খুব বেশি নাই। কি আছে? রোগীর সিমটম আছে কি? হিস্ট্রি মানে কি সিমটম। পেরিয়াম্বিলিক্যাল একটা পেইন হবে, that pain shifted to the right iliac fossa associated with anorexia, nausea or vomiting. Anorexia, nausea or vomiting. যেমন দিস ইজ হিস্ট্রি, এর চেয়ে বেশি কিছু নাই। এই সামান্য এইটুকুই হচ্ছে হিস্ট্রি। ক্লিনিক্যাল সাইন আজকে আর বলবো না, ক্লিনিক্যাল সাইন নেক্সট ক্লাসে বলবো আমরা। তোমাদেরকে একটু ভেঙে পড়াচ্ছি তো এই জন্য সময়টা আসলে বেশি লেগে যাচ্ছে, তবে আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি যতটুকু বলতেছি, এবং এতটুকু আশা করি খুব কঠিন মনে হচ্ছে না। কি বেশি কঠিন মনে হয়েছে আজকের গুলি? নো, স্যার। বোঝা যাচ্ছে না? সহজ আছে তো নাকি? জি, স্যার। কনসিকুয়েন্স আছে একটার পর একটা সিরিয়ালি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হিস্ট্রিটা এই পর্যন্ত, আমরা হিস্ট্রিটা জানলাম, এইটুকুই থাকুক। আর এক্সামিনেশন বা এগুলি আমরা হচ্ছে যে এরপরে হচ্ছে আবার আগাবো। যেমন নেক্সট ক্লাসে আমরা ক্লিনিক্যাল সাইন মানে কি আমরা এক্সামিনেশন করে রোগীর যা পাবো ক্লিনিক্যাল সাইন দেখবো। কিছু সাইন আছে, এই সাইনগুলি শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ইলিসিট করা শিখতে হবে সাইনগুলা। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা বলবো। কিছু এই যে আমরা যে বললাম পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, সেটার ভেরিয়েশনের কারণে সাইন সিম্পটমের কিছু ভেরিয়েশন হয়, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে হালকা একটু টাচ দিব আমরা। ঠিক আছে, এগুলা হালকা একটু টাচ দিব। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করব, ইনভেস্টিগেশন আস্তে আমরা আগাবো। সমস্যা, অ্যাপেন্ডিসাইটিসটা আমরা এমন ভাবে পড়বো যেন 5th ইয়ারে ফাইনাল প্রফে গিয়েও আর ভুল না হয় তোমাদের। আচ্ছা, যতটুকু বলছি। রেজড হ্যান্ড 38, ইসমাইল আশরাফি, রেজড হ্যান্ড, বলো কি বলবা? ইসমাইল আশরাফি কে? জি স্যার। ইসমাইল আশরাফি রেজড হ্যান্ড কেন করছো বলো? না স্যার, বুঝছি স্যার। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এটা জানো তো রেজড হ্যান্ড মানে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ। কেমন? আচ্ছা, তাহলে কারো না বুঝার মতো কিছু আছে? কেউ কিছু বুঝো নাই এরকম কিছু? আচ্ছা, তোমাদের এখানে কয়টা ব্যাচ? একটাই তো না, নাকি ওল্ড ব্যাচ আছে? না স্যার, একটাই। একটাই।
এই ব্যাচ, তাহলে একটা, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তোমাদের কারো কোনো বুঝার কোনো প্রবলেম আছে? কেমন লাগছে? সহজ লাগছে ক্লাসটা নাকি কঠিন মনে হয়েছে যে আরেকটু সহজ হলে আরো ভালো হইতো? না কেমন স্যার লাগছে? ঠিক আছে। সহজ ঠিক আছে। লাগছে। আচ্ছা ঠিক আছে, সহজ লাগছে। তাহলে সহজ লাগলে একটু পড়ার চেষ্টা করবে, যতটুকু বলছি একটু বই পড়ার চেষ্টা করবে। সার্জারির বই কি? সার্জারির কোন বই পড়তে হবে? বেইলিস হ্যাঁ, জানো বইয়ের নাম জানো কিনা? নো তোমরা স্যার। একজনও জানো না সার্জারি কোন বই থেকে পড়বা? বেইলি বইটা, হ্যাঁ, বেইলি নাকি কি একটা নাম ছিল। বেইলি অ্যান্ড লাভ, হ্যাঁ বেইলি অ্যান্ড লাভ, নাকি আমরা দুষ্টামি করে বলি বেইলি অ্যান্ড লাভ, পেট এবং ভালোবাসা। পেটে খিদা থাকলে ভালোবাসা থাকবে না, পেট ভরা থাকলে ভালোবাসা থাকবে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, পেট এবং ভালোবাসা, এটা হচ্ছে বইয়ের নাম, বেইলি অ্যান্ড লাভ। কেমন? আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। অ্যাবসেন্টটা নেবেন না স্যার? হ্যাঁ, স্যার অ্যাবসেন্টটা স্যার, বুঝি না। অ্যাবসেন্ট গুলো দিতে হবে না স্যার? অ্যাবসেন্ট আর প্রেজেন্টের লিস্ট, জি স্যার। ওটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, তাহলেই হবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে।